ছাদের উপর কার নিঃশব্দ চাপা পায়ে চলাচলের আভাস। কিরিটি উদ্গ্রীব হয়ে ওঠে। পায়ের শব্দ ক্রমে এগিয়ে আসছে। হ্যাঁ, এগিয়ে আসছে ওই ঘরের দিকেই। হুট করে একটা শব্দ হলো শিকল খোলা। কিরিটি তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে রইল। নমস্কার, আমি স্বপ্ন। আমাদের ইউটিউব চ্যানেল সন্ধ্যের আড্ডায় আপনাদের সবাইকে স্বাগত। বিখ্যাত উপন্যাসিক নিহার রঞ্জন গুপ্তের লেখা কিরিটির রহস্যভেদ নামক গল্পটি দিয়ে আমরা আমাদের আজকের নিবেদন শুরু করছি। আপনাদের ভালোবাসা ও আশীর্বাদ আশা করছি। আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গ দেবেন। শুরু হচ্ছে কিরিটির রহস্যভেদ। কিরিটি তখন পঞ্চম বার্ষিক শ্রেণীর ছাত্র। পয়সার প্রাচুর্য থাকলেও বিলাসিতাকে কোনোদিনই সে প্রশ্রয় দেয়নি। শিয়ালদহের সেই অন্ধকার গলিতে অখ্যাতনামা এক ছাত্রাবাস বাণী ভবন। মাসিক 7 টাকা খাওয়া থাকা দিয়ে তারই তেতলার এক অন্ধকার খুপড়ির মধ্যে থাকত। কলেজের বন্ধুর মধ্যে একজনই ছিল তার বিশেষ অন্তরঙ্গ, সলিল সরকার। সলিল সরকারের বাবা মধুসূদন সরকার ছিলেন কলকাতার একজন বিখ্যাত ধনী। পাট ও ধান চালের কারবারে লক্ষ লক্ষ টাকা খাটত। সলিল তার একমাত্র পুত্র। এত বড় অর্থশালী পিতার পুত্র হয়েও সলিলের মনে এতটুকু অহংকার ছিল না। বাড়িতে 4-5খানা গাড়ি থাকা সত্ত্বেও সে ট্রাম বাসে ছাড়া কোনোদিন কলেজেও আসেনি। সেদিন রবিবার। কিরিটি সারাদিন কোথাও বের হয়নি। শীতকাল। এর মধ্যে কুয়াশার তমিশ্রা কলিকাতা মহানগরীর বুকে ঘন হয়ে এসেছে। ঘরের মধ্যে অন্ধকার চাপ বেঁধে উঠেছে একটু একটু করে। সিঁড়িতে কার পায়ের শব্দ শোনা গেল। আগন্তুক দরজার কাছে আসতেই কিরিটি আহ্বান জানালো, এসো সলিল, কি খবর? আলো জানাসনি এখনো? না, কুড়ে মেতে ধরেছে। বস, তারপর? আজ তো আসবার কথা ছিল না সলিল। মনটা ভালো নেই রে, তাই ভাবলাম তোর কাছে একটু ঘুরে যাই। কি হয়েছে রে? আশ্চর্য ঘটনা। বাবার ঘরের সিন্দুকের মধ্যে একটা দলিল ছিল। কয়েকদিন ধরে হাইকোর্টের একটা মামলা চলছে। দলিলটা সেই মামলা সংক্রান্তই। পরশু বাবা সন্ধ্যার দিকে দলিলটা সিন্দুকেই দেখেছেন। আজ সকালবেলায় সিন্দুক খুলে দলিলটা উকিলকে যেই না দিতে যাবেন, অমনি বাবা দেখছেন দলিলটা নেই। অথচ সিন্দুকে টাকা কড়ি এবং অন্যান্য প্রয়োজনীয় বস্তু সবই রয়েছে, কেবল দলিলটা নেই। সিন্ধুকের চাবি কার কাছে থাকে? সে তো বাবার কোমরেই সর্বদা থাকে। চাবির বিষয়ে বাবা বিশেষ সাবধান। তোর বাবা ঠিক মনে আছে? গত পরশু সন্ধ্যে দলিলটা সিন্ধুকে তিনি দেখেছিলেন। হ্যাঁ, তাই তো বললেন। এ ব্যাপারে তিনি কাউকে সন্দেহ করেন বলে জানিস? বাড়ির লোকজনের মধ্যে বাবা, আমার এই কাকা, আমার 3টি বোন, মা, পিসিমা, ম্যানেজার বনহরি বাবু আর চাকর বাকর সকলেই অনেক দিন ধরে কাজ করছে। মামলাটা কার সঙ্গে হচ্ছে? তবে মামলাটার একটা ইতিহাস আছে গিরিটি। সে আজ প্রায় 25 বছর আগেকার কথা। আমি তখন বোধহয় সবে হয়েছি। 24 পরগনার সোনারপুরে একটা প্রকাণ্ড বাগান বাড়ি দেনার দায় বিক্রি হয়ে যায়। বাগান বাড়িটা ছিল রাজা ত্রিদিবেশ্বর রায়ের। এককালে রাজা ত্রিদিবেশ্বর রায়ের অবস্থা খুবই ভালো ছিল। রাজা ত্রিদিবেশ্বর ছিলেন যেমন শিক্ষিত, তেমনি প্রচণ্ড খেয়ালি। ব্যবসার দিকে তার একটা প্রবল ঝোঁক ছিল। ত্রিদিবেশ্বরের পিতামহ যজ্ঞেশ্বর রায় তার নিজের চেষ্টায় ব্যবসা করে মস্ত জমিদারি গড়ে তোলেন এবং গভর্নমেন্টের কাছ থেকে রাজা খেতাব পান। যজ্ঞেশ্বরের ছেলে রাজেশ্বর পিতার উপার্জিত জমিদারি বাড়াতে না পারলেও টিকিয়ে রেখেছিলেন। কিন্তু তার ছেলে ত্রিদিবেশ্বর পিতার মতো চুপটি করে পূর্বপুরুষের উপার্জিত অর্থ কেবলমাত্র আঁকড়ে না থেকে সেটাকে কি করে দ্বিগুণ করা যায় সেই চেষ্টায় উঠে পড়ে লাগলেন।
নানা দিক দিয়ে ঘরের অর্থ জলের মতো বেরিয়ে যেতে লাগলো। কিন্তু তখন মদের নেশার মতোই ত্রিদিবেশ্বরকে তখন ব্যবসার নেশা পেয়ে বসেছিল। সংসারে তার আপনার বলতে এক স্ত্রী ছাড়া আর কেউই ছিল না, কারণ তিনি ছিলেন নিঃসন্তান। আত্মীয় বন্ধু বান্ধবদের অবশ্যই সংখ্যা কম ছিল না। স্ত্রীর নিষেধ, আত্মীয় বন্ধু বান্ধবদের সতর্কবাণী কিছুই তাকে টলাতে পারল না। 14-15 বছরের মধ্যেই প্রায় 5 লক্ষ টাকা আয়ের জমিদারি নিঃশেষে কোথায় মহাশূন্যে মিলিয়ে গেল। অবশেষে দেনার দায় একদিন তার শেষ বসত বাড়িটিকেও বিক্রি করতে বাধ্য হলেন তিনি। বাবা 7,000 টাকায় সে বাগান বাড়িটা কিনেছিলেন। বাগান বাড়িটা কতটা ঝোঁকের মাথায় তিনি কিনেছিলেন এবং তার কোনো সংস্কারও করেননি। হঠাৎ বছরখানেক আগে অনিল চৌধুরী নামে একজন ভদ্রলোক বাবার কাছে এসে অনুরোধ জানান যে তিনি বাগান বাড়িটা কিনতে চান। বাবাও তেমনি রাজি হয়ে যান। অনিল চৌধুরী বলেছিলেন বাগান বাড়িটা কিনে তিনি সেখানে একটা স্কুল স্থাপন করবেন। উদ্দেশ্য খুবই ভালো, লেখাপড়া হবে, সব ঠিকঠাক। এমন সময় হঠাৎ বাবা একটা বেনামি চিঠি পেলেন। চিঠিতে লেখা ছিল, প্রিয় মধুসূদন বাবু, লোকপরস্পরায় শুনলাম রাজা ত্রিদিবেশ্বরের বাড়িটা নাকি আপনি বিক্রি করছেন। আপনি জানেন না, কিন্তু আমি জানি। এই বাড়ির কোনো এক স্থানে ত্রিদিবেশ্বরের পিতামহ যজ্ঞেশ্বর রায়ের গোটা 10-12 দামি হিরে লুকোনো রয়েছে। সেই হীরার দাম 7-8 লক্ষ টাকা তো হবেই, আরও বেশি হতে পারে। যার কাছে আপনি রাজা ত্রিদিবেশ্বরের বাড়িটা বিক্রি করছেন সে কথা কোনো এক সূত্রে জানতে পেরেছে বলেই বাড়িটা কিনবার জন্য ব্যস্ত হয়েছে। তা না হলে এতদিনকার ভাঙা বাড়ি, তাও কলকাতার বাইরে কেউ কিনতে চায়? আপনিই ভেবে দেখুন। রাজা ত্রিদিবেশ্বর ও তার পিতা রাজ্যেশ্বর সে হীরের ব্যাপারে কিছুই জানতেন না। হীরার কথা একমাত্র রাজা যজ্ঞেশ্বর ও তার নায়েব কৈলাস চৌধুরীই জানতেন। কিন্তু হীরাগুলো যে ঠিক কোথায় পোতা আছে সে কথা একমাত্র যজ্ঞেশ্বর ছাড়া আর কেউই জানতেন না। রাজা যজ্ঞেশ্বর হঠাৎ সন্ন্যাস রোগে মারা যান। কাজেই মৃত্যুর সময় তার লুকোনো হীরাগুলোর কথা কাউকে তিনি বলে যেতে পারেননি। আপনাকে সব কথাই খুলে বললাম। ইতি, আপনার জনৈক শুভাকাঙ্ক্ষী। চিঠিখানা পড়ে কি যেন কেন বাবার মন বদলে গেল। বাবা বাড়িটা বিক্রি করবেন না বলে সঙ্গে সঙ্গে মনস্থির করে ফেললেন। পরের দিন লেখাপড়া হবে, অনিলবাবু এলেন। বাবা তাকে স্পষ্টই বললেন বাড়ি তিনি বিক্রি করবেন না। অনিলবাবু শুনে তো অবাক। শেষে অনিলবাবু 20,000 টাকা পর্যন্ত দেবার জন্য রাজি হয়ে গেলেন। কিন্তু বাবা তখনও এক প্রকার স্থির প্রতিজ্ঞ হয়েছেন যে বাড়িটা তিনি বিক্রি করবেন না। তাছাড়া অনিলবাবুর জেদ দেখে বাবার মনের সন্দেহটা যেন আরও বেড়ে গেল। অবশেষে এক প্রকার বাধ্য হয়ে অনিলবাবু ফিরে গেলেন। এরপরে মাসখানেক কেটে গেল। এমন সময় এক অভাবিত ঘটনা ঘটল। বাবার কাছে এক উকিলের চিঠি এলো। তার মর্ম এই যে রাজা ত্রিদিবেশ্বরের সোনারপুরে যে বাড়ি বাবা কিনেছেন সেই ক্রয় বিক্রয় আইনত অসিদ্ধ। কেননা প্রথমত সে বাড়িটা আগেই রাজা ত্রিদিবেশ্বর ভুবন চৌধুরীর কাছে দেনার দায় বন্ধক রেখেছিলেন। বন্ধকি জিনিস কখনো আইনত বিক্রি করা যায় না। তাছাড়া বাবাকে দলিল দস্তাবেজ নিয়ে প্রমাণ করতে হবে যে বাড়িটা সত্যিই তিনি রাজা ত্রিদিবেশ্বরের কাছ থেকে কিনেছিলেন। উকিলের চিঠি পেয়ে বাবা হাসলেন, কোনো জবাব মাত্রই দিলেন না। কেননা বাবা সিন্ধুকে যে দলিল আছে সেটাই তার প্রমাণ। অবশেষে কোর্টে মামলা উঠল। গতকাল ছিল দলিল কোর্টের পেশ করবার দিন। এমন সময় হঠাৎ দলিলটা চলে গেল। এই যে একটা রহস্য উপন্যাস শৈলী। হ্যাঁ রে, রহস্য উপন্যাসই বটে। পুলিশে সংবাদ দেওয়া হয়েছে? হ্যাঁ, বাবা পুলিশকে সংবাদ দিয়েছেন। আজ বিকালের দিকে তাদের আসবার কথা, কিন্তু পুলিশের লোক আসবার আগে বাড়ি থেকে চলে এসেছি আমি। আমি কি ভাবছি জানিস শৈলী, ব্যাপারটা এমন কিছুই নয়। একটু চেষ্টা করলেই ব্যাপারটার সুরাহা করা যেতে পারে। সলিল উৎসাহে একেবারে উঠে বসে। পারবি তো কিরিটি? যখনকার কথা বলছি ঢাকুরিয়া অঞ্চলে তখন আধুনিকতার হাওয়া লাগেনি।
লেক তো দূরের কথা, এখানে তখন ছিল ঘন বন জঙ্গল ও ধান ক্ষেত। রেল লাইনের ধার দিয়ে দু একটা পাকা বাড়ি দেখা যেত মাত্র। ঢাকুরিয়া স্টেশনের কাছেই মধুসূদন সরকারের প্রকাণ্ড চারমহলা বাড়ি। বাড়ির সামনের দিকে একটি চমৎকার ফুলের বাগান। নানা জাতীয় ফুল গাছ সংগ্রহ করে বাগানটিকে তিনি সাজিয়েছেন। বাগানটি তার অতি প্রিয়। কাজকর্মের অবকাশে সকাল সন্ধ্যায় যে সময়টুকু তিনি অবসর পান, ওই বাগানে ঘুরে ঘুরে বেড়ান। বাগানটা যেন তাঁর কাছে একটা নেশার বস্তুর মতোই হয়ে উঠেছিল। চিরদিনই তিনি অতি প্রত্যুষে শয্যা ত্যাগ করেন, বাগানের মধ্যে খালি গায়ে চটি পায়ে পায়চারি করেন, সূর্য ভালো করে ওঠা না পর্যন্ত। সেদিন সকালের দিকে শীতটা যেন বেশ একটু চেপেই পড়েছে। ভোরবেলা একটা হালকা কমলা লেবু রঙের দামি শাল গায়ে চড়িয়ে মধুসূদন বাগানের মধ্যে একাকী পায়চারি করছেন। এমন সময় সলিলের সঙ্গে কিরিটি এসে বাগানের মধ্যে প্রবেশ করল। কিরিটি এর আগেও 10-12 বার সলিলদের বাড়িতে বেড়াতে এসেছে এবং মধুসূদন বাবুর সঙ্গে যথেষ্ট পরিচয় আছে। কিরিটি মধুসূদন বাবুকে কাকাবাবু বলে ডাকে। ওদের দেখে মধুসূদন বাবু বললেন, এই যে এত সকালে কোথা থেকে? সলিল কাল আমার ওখানে ছিল কাকাবাবু। সলিলকে আসতে দিইনি আজ সকালে একসঙ্গে আসবো বলে। আপনার শরীর ভালো তো কাকাবাবু? হ্যাঁ বাবা, বুড়ো হওয়ার কোনো মতে জোড়াতালি দিয়ে যে কটা দিন চালানো যায় আর কি। তারপর তোমার শরীর ভালো তো? তোমাদের পরীক্ষাও তো এসে গেল না? হ্যাঁ, আর মাস তিনেক বাকি। বাবা, কিরিটি বলছিল তোমার হারানো দলিলটাও খুঁজে বার করে দেবে। মধুসূদন পুত্রের কথায় চকিতে ঘুরে দাঁড়িয়ে তীক্ষ্ণ দৃষ্টিতে কিরিটির দিকে তাকালেন। কিরিটি ধীরভাবে বললে, খুঁজে বের করে দেবো এমন কথা আমি বলিনি, তবে চেষ্টা করব। অবশ্যই কাকাবাবু, আপনার যদি তাতে কোনো আপত্তি না থাকে। কিরিটির কথা শুনে মধুসূদন খানিকক্ষণ গুম হয়ে রইলেন। তারপর মৃদু স্বরে বললেন, বেশ তো, চেষ্টা করে দেখো। কিন্তু চেষ্টা করতে হলে যে আপনার সাহায্যে সর্বপ্রথম প্রয়োজন আমার কাকাবাবু। সাহায্য? তা কি সাহায্য করতে পারি তোমাকে বলো? আমি যে দলিলটা খোঁজবার ভার নিয়েছি, সে কথা আপনি ও সলিল ছাড়া ঘুণাক্ষরেও কেউ যাতে জানতে না পারে। আর আমি যা বলবো আপনাকে তা করতে হবে। বেশ, তাই হবে। চলুন কাকাবাবু, ঘরে চলুন, আপনার সঙ্গে কয়েকটা কথা আছে। সকলে বাড়ির দিকে অগ্রসর হলো। আগেই বলেছি বাড়িটি 4 মহলা দোতলা। প্রথম মহলে মধুসূদনের ব্যবসা সংক্রান্ত 10-12 জন কর্মচারী ও ম্যানেজার বনবিহারী বাবু থাকেন। দ্বিতীয় মহল ব্যবসার জিনিসপত্রের গুদাম হিসেবে ব্যবহৃত হয়ে থাকে। তৃতীয় মহলে দাস দাসীরা থাকে ও বাইরের লোকেরা আহার আদি করে। চতুর্থ মহলই প্রকৃতপক্ষে অন্দর মহল। নিচের একটি ঘরে খাওয়া দাওয়া হয়। একটিতে পিসিমা সলিলের 3টি বোনকে নিয়ে থাকেন, একটিতে থাকেন সলিলের কাকা বিপিনবাবু, অন্যটিতে অতিথি অভ্যাগত এলে থাকে। যে ঘরে সিন্ধুকটা ছিল সেই ঘরটা সর্বপ্রথম দেখতে চাই। তুমি সলিলের সাথে সেই ঘরটা দেখে এসো, আমি ততক্ষণে ম্যানেজারের সাথে কিছু কথা সেরে আসি। সলিলের সঙ্গে সঙ্গে কিরিটি মধুসূদনের শয়নকক্ষে এসে প্রবেশ করল। ঘর খালি। মা অনেকক্ষণ উঠে গেছেন, এতক্ষণে হয়তো পুজোর ঘরে ব্যস্ত। বেশ বড় আকারের ঘরখানি, দক্ষিণ পূব খোলা। কিরিটি তীক্ষ্ণ দৃষ্টিতে চারিদিকে তাকিয়ে দেখল ব্যালকনির ঠিক পাশে দিয়েই একটা নারিকেল গাছ উঠে গেছে। ব্যালকনির থেকে হাত বাড়িয়ে অনায়াসেই নারকেল গাছটা ধরা যায়। তবে তাতে বিপদের সম্ভাবনা যে একবারে নেই তা নয়, হাত ফসকে যাওয়া খুব সম্ভাবনা আছে। ঘরটা একেবারে বারান্দার শেষ প্রান্তে। তাছাড়া ওই ঘরের সংলগ্নেই ছাদে যাওয়ার দরজা। ঘরের মধ্যে আসবাবপত্রের তেমন বাহুল্য নেই। 2টি সিঙ্গেল বেড পাশাপাশি, নিভাজ শয্যা বিছানো। মধুসূদন যে খাটে শয়ন করেন
তার এক পাশে একটি শ্বেত পাথরের গোল টেবিলের উপর রক্ষিত ফোন, এক পাশে একটা আয়না বসানো কাপড়ের আলমারি, এবং আলমারির ঠিক পাশেই মানুষ প্রমাণ উচ্চ মজবুত লোহার সিন্দুক। সিন্দুকের গায়ে বেশ বড় একখানা জার্মান তালা ঝুলছে। সিন্দুকের ঠিক পাশেই একটি টুলের উপর জলের কুঁজো, তার মাথায় বসানো একটি কারুকার্য খচিত শ্বেত পাথরের গ্লাস। ঘরের দেওয়ালে টাঙানো মুখোমুখি পূর্ব পশ্চিম দুখানি বড় অয়েল পেন্টিং মধুসূদনের মা ও বাবার। ফটোটি ঠিক সিন্দুকের ওপরেই টাঙানো। ছেলেবেলায় কিরিটির ছবি আঁকার দিকে খুব ঝোঁক ছিল। সে তীক্ষ্ণ দৃষ্টিতে ছবি দুটিকে খুঁটিয়ে শিল্পীর মন দিয়ে দেখতে লাগলো। ফটো দুটির গায়ে ঝুল পড়েছে সামান্য। বেশ কিছুদিন যে ঝাড় পোছা হয়নি তা বুঝতে কষ্ট হয় না। কি দেখছো? আপনার বাবার অয়েল পেন্টিংটা দেখছিলাম, বেশ সুন্দর। শিল্পীর হাত চমৎকার, যেন একটা প্রাণের সাড়া পাওয়া যায় তুলির প্রতিটি টানে। হ্যাঁ, একজন ইটালিয়ান শিল্পীর আঁকা। তোমাদের চা পর্ব এখনো হয়নি নিশ্চয়ই। চলো আমার বসবার ঘরে, ওখানে বসে চা পান করতে করতে তোমার যা আলোচনা আছে তা করা যাবে। চলুন। সকলে এসে পাশের ঘরে প্রবেশ করলেন। সুদৃশ্য ট্রেতে করে ভৃত্য চায়ের সরঞ্জাম নিয়ে এলো। একটি ছোট্ট গোল টেবিলের চায়ের সরঞ্জাম নামিয়ে দিয়ে সে ঘর হতে নিষ্ক্রান্ত হয়ে গেল। সলিল উঠে চা ঢালতে লাগলো। কিরিটি একটু অন্যমনস্ক হয়ে পড়েছিল। সে ভাবছিল অয়েল পেন্টিংটার কথা। কোথায় কোন মাটির তলায় একটি সন্দেহের বীজ যেন অঙ্কুরোদ্গমের সম্ভাবনায় উপরের দিকে ঠেলে উঠতে চাইছে। চা পানের সঙ্গে সঙ্গে নানা আলাপ আলোচনা চলছিল। হঠাৎ এক সময় মধুসূদন বললেন, তুমি বোধহয় জানো না কিরিটি, এই দলিলটার একটা পুরনো ইতিহাস আছে। সলিলের মুখ থেকে গতকাল অনেকটা শুনেছি কাকাবাবু, এবং সেই ইতিহাস শুনবার পর থেকেই আমার একটা মনে অদম্য স্পৃহা জাগে দলিলটা খুঁজে বের করবার। আচ্ছা, দলিলটা চুরি যাওয়ার আগের দিন থেকে এবং আপনি যখন জানতে পারলেন দলিলটা সিন্ধুকে নেই, সেই সময় সমস্ত ঘটনা যতটা আপনি জানেন একটু বাদ না দিয়ে আমাকে সব বলতে পারবেন কাকাবাবু? মধুসূদন কি যেন একটু ভাবলেন। দলিলটার পূর্ব ইতিহাস যখন তুমি সলিলের মুখে শুনেছই, তখন সেটার আর পুনরাবৃত্তি করতে চাই না। দলিলটা যে সিন্দুক থেকে কি করে চুরি যেতে পারে তার মাথামুন্ডু কিছুই ভেবে পাচ্ছি না। তবে নিজ চোখে দেখতে পাচ্ছি যে দলিলটা চুরি গেছে, এবং সেটাই সবচাইতে বড় কথা। বাড়িতে লোকজনের মধ্যে আমি, বিপিন, দিদি, সলিলের মা আর সলিলের 3 বোন। প্রতিদিন আমি বিকেল 5টার মধ্যেই দোকান থেকে ফিরি, কিন্তু পরশু ফিরতে আমার প্রায় 9টা হয়ে যায়। সকালবেলা দোকানে যাওয়ার আগে সেদিন সিন্দুক খুলে যখন কিছু কাগজ রাখতে যাচ্ছি, তখন কিন্তু দলিলটা সিন্দুকের ভেতরেই ছিল। আপনার দেখতে ভুল হয়নি তো কাকাবাবু? দেখবার ভুল কোনোদিনই হয় না বাবা, তাহলে এত বড় ব্যবসাটা চালানো আজ কষ্টকর হতো। যা হোক, শোনো, দলিলটা তখনও সিন্ধুকেই ছিল। সেই রাত্রি একটা ব্যাপার ঘটেছিল। প্রথমে ভেবেছিলাম তা হয়তো কোনো গুরুত্ব নেই, কিন্তু পরে অনেক ভেবে দেখলাম যে ব্যাপারটার সঙ্গে কোথাও দলিল চুরি যাওয়ার একটা সূত্রজট পাকিয়ে থাকলেও থাকতে পারে। রাত্রি তখন বোধ করি 1টা হবে। রাত্রে আমার তেমন সন্নিদ্রা হয় না, সামান্য শব্দে ঘুম ভেঙে যায়। কিন্তু সেদিন বড় ক্লান্ত ছিলাম বলে ঘুমটা যেন বেশ গাঢ়ই হয়ে এসেছিল। হঠাৎ একটা খসখস শব্দে ঘুম ভেঙে যায়। প্রথমে ভাবলাম ও কিছু নয়, কিন্তু তবুও কান খাড়া করেই রইলাম। আবার খসখস করে শব্দ কানে এলো। শব্দটা যেন পাশের ঘর থেকেই আসছে মনে হলো। ভাবলাম হয়তো বেড়াল হবে। হঠাৎ একটা ক্যাঁচ করে শব্দ হলো। এবার আর দেরি না করে উঠে পড়লাম। ঘরের বাতি নেভানো, ডায়নামো রাত্রি 11টার পর বন্ধ হয়ে যায়। ঘরে মোমবাতি থাকে, প্রয়োজন হলে তাই জ্বালানো হয়। শয্যা থেকে উঠে শিউরের কাছে রক্ষিত মোমবাতিটা হাতে নিয়ে নিঃশব্দে পাশের ঘরের দিকে চললাম। পাশের ঘরটা খালি, কিন্তু বারান্দার দিকে দরজাটা হা হা করছে খোলা।
ও দরজাটা চিরদিন আমি নিজ হাতেই বন্ধ করি। সেদিনও তাই করেছিলাম। কেমন খটকা লাগলো। তাড়াতাড়ি দরজা দিয়ে বাইরে বারান্দায় এলাম। আকাশে সামান্য একটুখানি চাঁদ, তারই অস্পষ্ট আলোয় মনে হলো কে যেন দ্রুতপদে সিঁড়ি দিয়ে নেমে যাচ্ছে নিচে। মোমবাতিটা চট করে নিভিয়ে দিয়ে সিঁড়ির দিকে এগিয়ে গেলাম, কিন্তু আর কিছুই চোখে পড়ল না। তবুও নিচে পর্যন্ত গেলাম। বাইরে যাবার দরজা বন্ধ। মানে ওটা রাত্রে তালা দেওয়া থাকে কিনা? তোমার কাকিমাই তো রাতে সত্যি যাওয়ার আগে তালা দিয়ে যান, আবার সকালে উঠে তালা খুলে দেন। নিজের 3টি ঘরও বন্ধ। ঠেলে দেখলাম। হয়তো ব্যাপারটা আগাগোড়া আমার চোখের ভুল হতে পারে। ঘুমের চোখে উঠে গেছি, কিন্তু মনের খুঁতখুতটা কিছুতেই গেল না। সকালে উঠে দারোয়ান চন্দন সিংহকে প্রশ্ন করলাম, কিন্তু তারাও কিছু বলতে পারলে না। শেষে 9টার সময় সিন্দুক খুলে দলিলটা নিতে গিয়ে দেখি সিন্দুকে দলিলটা নেই। যথারীতি খোঁজাখুঁজি করে বাধ্য হয়ে শেষটায় পুলিশে সংবাদ দিলাম। গতকাল রাত্রে তখন বোধ করি 12:30 হবে। আমার শোবার ঘরের সংলগ্ন ব্যালকনিতে চুপচাপ চেয়ারটায় অন্ধকারে বসে আছি। হঠাৎ শুনতে পেলাম ব্যালকনির নিচে যেন কে তীক্ষ্ণ শীষের শব্দ। চমকে উঠে দাঁড়ালাম এবং অন্ধকারে ঝুঁকে নিচের বাগানের দিকে তাকালাম। অন্ধকারে কিছুই বোঝবার উপায় নেই। আর দেরি না করে তক্ষণে চিৎকার করে দারোয়ানদের ডেকে তুললাম। সঙ্গে সঙ্গেই নিচের বাগানে কে যেন দ্রুতপদে ছুটে পালিয়ে গেল। তা স্পষ্ট শব্দ পেলাম। তোমার কাকিমা কাছ থেকে তক্ষণই চাবি নিয়ে নিজে দরজা খুলে বাইরে গেলাম। তারপর দারোয়ানকে সঙ্গে নিয়ে বাগানটা তন্ন তন্ন করে খুঁজেও কিছু দেখতে পেলাম না, কিন্তু টর্চের আলোর বুঝতে পারলাম ব্যালকনির নিচে কেউ কিছুক্ষণ আগে দাঁড়িয়েছিল। কেননা ওই জায়গায় কতগুলো নতুন ফুলের চারা লাগানো হয়েছে। মালিক সেখানে বিকেলে জল দিয়েছিল। নরম মাটির উপর অনেকগুলো জুতোর ছাপ পড়েছে। আচ্ছা, পুলিশের কাছে কি আপনি এসব কথা বলেছেন কাকাবাবু? না, হয়তো তারা আসবে এই ভয় আর বলেনি। বেশ করেছে, এখনও বলবেন না। তবে একটা কাজ করতে হবে আপনাকে। দিন রাত্রি গোপনে বাড়ির আশপাশে পাহারা রাখতে হবে। আপনি এখনই সে ব্যবস্থা করুন। সে আর এমন কি কঠিন? আমার বাড়িতে 3জন দারোয়ান আছে এবং দোকানে 2জন আছে। দোকান থেকে একজনকে নিয়ে আসবো, 4জন অনায়াসে পাহারা দিতে পারবে। আপনাকে আর আপাতত আমার প্রয়োজন হবে না। এরপর মধুসূদন বাবু চেয়ার ছেড়ে উঠে ঘর থেকে নিষ্ক্রান্ত হয়ে গেলেন। মধুসূদন চলে গেলে কিরিটি ওর কাছে শোনা কথাগুলো আগাগোড়া আর একবার মনে মনে বিশ্লেষণ করে দেখল, চাবির রহস্যটা কিছুতেই সে কেন উদ্ধার করতে পারছে না। চাবিটা চুরি গিয়েছিল এ বিষয়ে কোনো ভুলই নেই, কিন্তু কেমন করে চুরি গেল সেটাই রহস্য। কে চুরি করতে পারে? কার দ্বারা চুরি হওয়া সম্ভব? সহসা তার মুখটা উজ্জ্বল হয়ে ওঠে। একটা পথ সে অস্পষ্ট যেন দেখতে পাচ্ছে। তাই যদি হয় তবে চাবি চুরিরও একটি মীমাংসা পাওয়া যায়। সেই সঙ্গে মধুসূদনের কাহিনীরও একটা মীমাংসা আপাতত খাড়া করা সম্ভবপর। কিন্তু তাও কি সম্ভব? সম্ভবই বা নয় কেন? এ দুনিয়ায় মানুষ স্বার্থের জন্য করতে না পারে এমন কিছু আছে কি? কিন্তু স্বার্থটা কোথায় এবং কার? কি ভাবছিস কিরিটি? আজকের রাতটা জাগতে হবে শরীর। পারবি তো? নিশ্চয়ই পারবো। তবে শোন কি করতে হবে আমাদের। ওই আলমারিটার পেছনে তোকে আজ রাত্রি 10টার পর থেকে অতি গোপনে থাকতে হবে। আর আমি থাকবো তোদের ছাদের ওপরে চিলেকোঠার মধ্যে। সন্ধ্যের পরই আমি সে ঘরে যাব। যতক্ষণ না আমার বাঁশির আওয়াজ পাবি বের হবি না। কিন্তু সেটা তো ভীষণ নোংরা হয়ে আছে। ক্ষতি নেই তাতে একটু। রাত্রি 12টা। শীতের রাত্রি যেন ঘুম ভারাক্রান্ত। কোথায় এতটুকু হাওয়া নেই, চারিদিক নীরব নিথর।
কিরিটি নিঃশব্দে কাঠের প্যাকিং কেসের উপর বসে আছে। রাত্রি 1:30। ছাদের উপর কার নিঃশব্দ চাপা পায়ে চলাচলের আভাস। কিরিটি উদ্গ্রীব হয়ে ওঠে। পায়ের শব্দ ক্রমে এগিয়ে আসছে। হ্যাঁ, এগিয়ে আসছে, ওই ঘরের দিকেই। খুট করে একটা শব্দ হলো শিকল খোলার। কিরিটি তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে রইল। মাথায় স্বল্প ঘোমটা, সারা দেহ বস্ত্রাবৃত। কে যেন ঘরে এসে প্রবেশ করলো। ফস করে দেশলায় জ্বালাবার শব্দ হলো। আগন্তুক একটা মোমবাতি জ্বালালো। মোমবাতির আলোয় ঘরটা যেন সহসা জেগে উঠল। মোমবাতিটা হাতে করে আগন্তুক এগিয়ে বাগানের দিকে জানলার উপরে মোমবাতিটা বসালে। তারপর নিঃশব্দে জানলার সামনে দাঁড়িয়ে রইল। 1 মিনিট, 2 মিনিট কেটে গেল। কিরিটিও তেমনি চুপচাপ, আগন্তুকও নিঃশব্দ। এমনি করে 8 ঘন্টা কেটে গেল। সহসা এমন সময় আগন্তুক সেই ধুলো মলিন মেঝের উপর লুটিয়ে কাঁদতে শুরু করলে। কিরিটি এবার এগিয়ে এলো। ভুল লুণ্ঠিত নারীর সর্বাঙ্গ কান্নার বেগে ফুলে ফুলে উঠছে। এলো চুল মাটিতে লুটিয়ে পড়ছে। পিসিমা, ত্রস্তে পিসিমা উঠে মোমবাতিটা হাতে নিয়ে পেছন দিকে তাকালেন। তার অবস্থা দেখে মনে হয় যেন আচমকা পথের মাঝে ভূত দেখেছেন। কপালের বেয়ে এখনো অশ্রু গড়িয়ে পড়ছে। পিসিমা উঠে বসুন, ভয় নেই আপনার, আমি কিরিটি। পিসিমা যেন বিস্ময়ে একেবারে হতবাক হয়ে গেছেন। কিরিটি এই সময়, এত রাত্রে, এইখানে? সমস্ত কেমন গোলমাল হয়ে যাচ্ছে। কিরিটি ফু দিয়ে মোমবাতিটা নিভিয়ে দিতে দিতেই আত্মস্বরে পিসিমা বলে উঠলেন, না পিসিমা, আলোটা না নিভিয়ে দিলে সে ধরা পড়বে। তাতে আপনার লজ্জা আরও বেশি হবে। নিঃশব্দে সে পালিয়ে যাক। সহসা পিসিমা কিরিটির 2 হাত চেপে ধরে চাপা কান্নায় ভেঙে পড়লেন। আমাকে বাঁচাও কিরিটি, সে আমার ছেলে। আজ তোমাকে আমি সব খুলে বলবো। দীর্ঘদিন এই দুঃসহ ব্যথা ও লজ্জা আমি বুকে চেপে বেড়াচ্ছি। লোকে জানে শম্ভু মারা গেছে, কিন্তু আসলে তা নয়। শম্ভুর যখন 13 বছর বয়স, তখন তার বাবা মারা যান। লেখাপড়া শিখিয়ে তাকে মানুষ করতে আমি অনেক চেষ্টা করেছিলাম, কিন্তু অসৎ সঙ্গে সে মিশে গোল্লায় গেল। 14 বছর বয়সের সময় সে বাড়ি ছেড়ে পালিয়ে গেল। 2 বছর কত খুঁজলাম, কিন্তু তার কোনো সন্ধানই পেলাম না। শেষে দাদার এখানে চলে এলাম। দীর্ঘ 11 বছর পরে দিন 10 আগে কালীঘাটের মন্দিরে সন্ধ্যার সময় তার সঙ্গে দেখা হলো। তাকে দেখেই আমি চিনেছিলাম। সে আমাকে কালী মন্দিরে দেখা করবার জন্য আগে একটা চিঠি দিয়েছিল। সঙ্গ দোষে আজ সে অধঃপতনের শেষ সীমানায় এসে দাঁড়িয়েছে। রোগ জীর্ণ কঙ্কাল সার দেহ, বোধহয় আর আজ তার কোনো নেশাই বাদ নেই। কাঁধের উপরে তার এক রাশ ধার। যার কাছ থেকে সে টাকা ধার নিয়েছে সে শাসিয়েছে। আগামী 10 দিনের মধ্যে টাকা শোধ করতে না পারলে তাকে তারা জেলে দেবে। তাই সে আমার শরণাপন্ন হয়েছে। কিন্তু আমি বিধবা,
মান খুইয়ে ভাইয়ের সংসারে এসে পড়ে আছি। কোথায় আমি টাকা পাবো? একটা কাজ করতে পারলে একজন তাকে 1000 টাকা দেবে বলেছে। সে কাজ হচ্ছে দাদার সিন্ধুক থেকে সোনারপুরের বাড়ির দলিলটা এনে দেওয়া। শুনে ভয়ে আমার বুক কেঁপে উঠল, কিন্তু সে কাঁদতে লাগলো টাকা না পেলে তাকে জেলে যেতে হবে। আর কোনো উপায় নেই। হায় রে মায়ের প্রাণ, 3 রাত বিবেকের সঙ্গে যুদ্ধ করেছি। শেষে সন্তানের দাবি জয়ী হলো। কি করে যে দলিলটা চুরি করেছিলাম সে লজ্জার কথা আর বলতে চাই না বাবা তোমার কাছে। কথা ছিল পরের দিন রাত্রে সে বাগানে এসে দাঁড়াবে এবং শীষ দেবে। আমি দলিলটা জানালা দিয়ে নিচে ফেলে দেব, কিন্তু সব গোলমাল হয়ে গেল। তাই আজ এসেছিলাম এ ঘরের আলোর নিশানা তাকে জানাতে। আমার মান সম্ভ্রম আজ সবই তোমার হাতে বাবা। কাঁদবেন না পিসিমা, চুপ করুন। আমি জানি দলিলটা কোথায়। এই কাহিনী আমি ছাড়া আর কেউ জানতে পারবে না। আপনি নিচে যান, যা করবার আমি করব। পিসিমা নিঃশব্দে নিচে চলে গেলেন। কিরিটিও নিচে চলে গেল। সলিল বেরিয়ে আয়। কি ব্যাপার? দলিল পাওয়া গেছে। সত্যি? হ্যাঁ। বলতে বলতে হাত বাড়িয়ে কিরিটি মধুসূদনের বাবার ফটোর পেছনে থেকে খাম সমেত দলিলটা বের করে দিল। পাশের ঘরে মধুসূদনবাবু তখনও জেগেই বসেছিলেন। কিরিটির সঙ্গে সলিল গিয়ে মধুসূদনের হাতে দলিলটা দিল। মধুসূদন বিস্ময়ে একেবারে থ হয়ে গেছেন যেন। কোথা থেকে পেলে? ওইটি আমাকে মাফ করবেন কাকাবাবু। আমি বলতে পারবো না কেমন করে কোথায় পেলাম এবং কে চুরি করেছিল। বেশ, কিন্তু অপরাধের শাস্তি হওয়া প্রয়োজন, এ কথা তো তুমি মানো? কাকাবাবু, পৃথিবীতে সব অপরাধীদের কি শাস্তি হয়? আপনার দলিলের প্রয়োজন, দলিল পেয়েছেন। আর একটা অনুরোধ আপনার কাছে, এ বিষয় নিয়ে কোনো উচ্চবাচ্য করবেন না। বেশ, তাই হবে। এর পরদিন কিরিটি 1000 টাকা এনে পিসিমার হাতে দিল। এ টাকা কিসের কিরিটি? এটা শম্ভুকে দেবেন পিসিমা, আর তাকে বলবেন এবার সৎ পথে চলতে। ও পথে কেবল দুঃখই বাড়ে, সুখ নেই। এটা আমার প্রণামী পিসিমাকে। একটা কথা কাল থেকে কেবলই আমার মনে হচ্ছে বাবা। কি করে তুমি জানতে পেরেছিলে? প্রথম থেকেই বুঝতে পেরেছিলাম কোনো বাইরের লোক দলিল চুরি করতে পারে না। নিশ্চয়ই কোনো ঘরের লোক এ কাজে রয়েছে, কিন্তু কে? বাড়ির লোকজনের মধ্যে আপনি, সলিলের কাকা, এছাড়া আর কাউকে সন্দেহ করা যায় না। এবং বুঝেছিলাম দলিল এখনও বাড়ির বাইরে যায়নি এবং শীঘ্রই সেটা বাইরে যাবে। দ্বিতীয় রাত্রে চেষ্টা হয়েছিল, কিন্তু সংগ্রহকারী বিফল হয়ে ফিরে যেতে বাধ্য হয়। আবার সে আসবেই, তাই সব আঁটঘাট বেঁধে আমি কাজে নেমেছিলাম। তবে আপনাকে আমি একেবারেই সন্দেহ করিনি পিসিমা, করেছিলাম সলিলের কাকাকে। আপনাকে চিলেকোঠার ঘরে দেখে সত্যিই চমকে গিয়েছিলাম। কাকাবাবুর বাবার ফটোটা একটু কাত হয়েছিল, কিন্তু মনে একটা খটকা লাগলেও সেটা খুঁজে দেখিনি। পরে আপনার কথা শুনে বুঝেছিলাম তাড়াতাড়িতে আপনি ফটোর পেছনে দলিলটা রেখে পালিয়ে এসেছিলেন। সত্যি তাই। দাদার পায়ের শব্দ পেয়ে আমি ভয়ানক ঘাবড়ে গিয়েছিলাম, কিন্তু ঘরের লোকই যে নিয়েছে তা তুমি বুঝলে কি করে? কাকাবাবুর একটিমাত্র কথা, পায়ের শব্দ শুনে তিনি যখন পাশের ঘরে আসেন তখন দরজাটা খোলা ছিল এবং তিনি দেখেছিলেন কাউকে পালিয়ে যেতে। তারপর নিচে গিয়ে দেখলেন বাইরে যাওয়ার দরজায় তালা দেওয়া। তাতেই বুঝেছিলাম বাইরের কেউ নয়, ভেতরেরই কেউ। আচ্ছা পিসিমা, আজ তবে আসি। কিরিটি পিসিমাকে প্রণাম করে ঘর থেকে নিষ্ক্রান্ত হয়ে গেল।